জাতীয় নির্বাচন দিয়ে শুরু হয়েছিল ঘটনাবহুল ২৪। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তির লক্ষ্যে ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের গণবিস্ফোরণ। অতঃপর দেশের ইতিহাসে আরও একটি সফল গণ অভ্যুত্থান। ৪-৫ মাসের ব্যবধানে অর্থনৈতিক ধকল কাটিয়ে ওঠার চেষ্টায় বাংলাদেশ। এদিকে নতুন করে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। ২৪ শেষে ২৫ তথা আগামীতে বাংলাদেশের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটি দেখার অপেক্ষায় পুরো জাতি। তারই পোস্টমর্টেম করব আজকের এখন প্রকাশে। বিষয় দিয়েছি ২৪-এর ভাগশেষ। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট সমাজচিন্তক, প্রাবন্ধিক ও সভাপতি বাংলা একাডেমি। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডক্টর সেলিম জাহান, অধ্যাপক ও অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই ডক্টর সেলিম জাহান আপনার কাছে জানতে চাই যে আমরা প্রথমে বলেছি ঘটনাবহুল ২৪। এই ২৪কে বিশেষত অর্থনৈতিক মাপকাঠিতে আপনি আসলে কিভাবে দেখেন? সঙ্গে অন্যান্য মাপকাঠির বিষয়গুলো আসলে আপনি অডিট রিপোর্ট আকারে বলতে পারেন। ভালো প্রশ্ন। আসলে ২৪-এর যে ঘটনা, বিশেষত অর্থনৈতিক ঘটনা যেগুলো আমরা দেখছি, এটা হঠাৎ করে হয়নি। এটার একটা ধারাবাহিকতা আছে এবং বিগত দিনগুলোতেও এর নানান রকম প্রকাশ আমরা দেখেছি। যেমন খুব ছোট্ট উদাহরণ যদি দেই, আজকে আমরা মূল্যস্ফীতির কথা খুব বলছি এবং মূল্যস্ফীতি জনজীবনকে বিপর্যস্ত করছে, এটাও আমরা বলছি। অথচ ২০২৩, ২০২২ বা সেই সময় কিন্তু ক্রমান্বয়ে মূল্যস্ফীতি হচ্ছিল, জিনিসপত্রের দাম বাড়ছিল। ঠিক সেইভাবে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক শৃঙ্খলা যেগুলো বিনষ্ট হয়েছে এর আগের বিগত দিনগুলোতে, তারই একটা প্রতিফলন আমরা আজকের বিপর্যস্ত অর্থনীতি দেখতে পাই। তো সেইটাকে মনে রেখে যদি আমরা বলি যে এই ২০২৪-এর অর্থনীতির যদি আমরা একটা ব্যবচ্ছেদ করি, তাহলে কি দেখা যাবে? প্রথমেই বলে নেওয়া দরকার যে এই পুরো বছরটিকে আমরা আসলে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের আগে, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়। গণ অভ্যুত্থানের আগে অর্থনীতিতে মোটা দাগে যদি আমি বলি, তাহলে কয়েকটি প্রবণতা খুব স্পষ্ট ছিল। একটি প্রবণতা স্পষ্ট ছিল যে আমরা সাধারণ মানুষেরাও বুঝতে পারছিলাম যে উন্নয়নের যে ভাষ্যটি দেওয়া হচ্ছিল সেটি সঠিক নয়। খুব সাধারণভাবে যদি বলি যে সমস্ত উপাত্ত ব্যবহার করা হচ্ছিল, প্রবৃদ্ধির ব্যাপারে বলা হচ্ছিল যে বাংলাদেশ প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা নতুন উদাহরণ স্থাপন করেছে। পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে সেই প্রবৃদ্ধির জন্য যে সমস্ত উপাত্ত ব্যবহার করা হয়েছে সেগুলো অতিরঞ্জিত এবং সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা ব্যাপার সামনে নিয়ে আসা হয়েছে যেটা ঠিক বাস্তবতাকে প্রতিফলিত করে না। দ্বিতীয়ত, আমি অগ্রগতি এবং উন্নয়নের মধ্যে একটা তফাৎ করি। অগ্রগতি হচ্ছে যে সামনে এগিয়ে যাওয়া, যে কোনো রকমের ব্যাপারের একটা পরিমাণগত উন্নতিকেই আমরা অগ্রগতি বলি। উন্নয়ন ব্যাপারটির সঙ্গে কিন্তু গুণগত ব্যাপার জড়িয়ে থাকে এবং শিক্ষা বা স্বাস্থ্যের গুণগত মানের কথা আমরা সবসময় বলি। কিন্তু তার চেয়েও বড় কথা যে একটা অগ্রগতি তখনই উন্নয়ন হয় যখন সেই অগ্রগতিতে জনগণের অংশীদারত্ব থাকে, যখন সেই অগ্রগতিতে জনগণ মালিকানা অনুভব করে এবং যখন সেই অগ্রগতি নিয়ে জনগণ গর্বিত হয়। আমরা বছরের প্রথম দিকেই যে নির্বাচন হয়ে গেল, তথাকথিত নির্বাচন ২০২৪-এ, তারপরে আমরা দেখেছি যে এক ধরনের জনবিচ্ছিন্নতা শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও আমরা লক্ষ্য করেছি যে জনগণ ঠিক ওই অগ্রগতির যে ভাষ্য সেটা কিন্তু করছে না, কারণ সে তার দৈনন্দিন জীবনে টের পাচ্ছে যে আমি সে তার ব্যক্তিক জীবনে, দৈনন্দিন জীবনে, যাপিত জীবনে টের পাচ্ছে। আর তৃতীয় যেটা আমাকেও মানে বিস্মিত করেছে সত্যিকার অর্থে, সেটা হচ্ছে যে লুটপাটের অর্থনীতি বিগত দিনগুলোতে হয়েছিল, তার ব্যাপ্তি এবং গভীরতা যে এত বেশি, সেটা কিন্তু আমরা অর্থনীতিবিদেরাও বুঝিনি। এবার খুব ছোট্ট উদাহরণ দেই যে আমরা ১০০ কোটি, ২০০ কোটি, ৫০০ কোটি এটা লিখতে বলতে অভ্যস্ত, কিন্তু ৩,০০০ কোটিতে কতটা শূন্য আছে বা লক্ষ কোটিতে আসলে কত শূন্য আছে
এটা কিন্তু আমরা ধরতে পারি। তো এই জাতীয় একটা ধারাবাহিকতার পরে যখন 5ই অগস্টে গণঅভ্যুত্থানের পরে যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা কিন্তু বিপর্যস্ত অর্থনীতি। আমরা দেখেছি যে প্রবৃদ্ধির ক্ষেত্রে অতিরঞ্জিত একটা ব্যাপার রয়েছে, মূল্যস্ফীতি যেটা ধারাবাহিকভাবে হয়ে এসছে সেটা যাপিত জীবনকে কষ্টকর এবং তাকে আরও জনজীবনকে বিপর্যস্ত করেছে। আমরা দেখেছি যে ব্যাংকিং খাত ধসে পড়েছে এবং অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বলতে গেলে ব্যাংকিং খাতকে একেবারে শূন্য করে ফেলা হয়েছে। মুদ্রা এবং অর্থ পাচার যে কি পরিমাণ হয়েছে, যেটা আমি একটুক্ষণ আগে বললাম, সেটা কতগুলো গোষ্ঠী এটা কিন্তু। আমি একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে করতে চাই, যদি এটা ধরা না পড়তো, যেমন আপনি বলছিলেন যে আমরা টেরও পাইনি এটার খাদ বা গভীরতা কত দূর, এটি আসলে আর কতদিন দাঁড়িয়ে থাকতে পারতো বলে অর্থনীতিবিদ হিসেবে আপনার মন্তব্য কি? আসলে ব্যাপারটা হয় যে একটা ভুল বা মিথ্যা আপনি কিছু দূর পর্যন্ত নিতে পারেন, কিন্তু একটা না একটা সময় এটা ধরা পড়বেই। এমন কোনো ভুল বা মিথ্যে কথা চলে আসেনি দিনের পর দিন ইতিহাসে যেটা আমরা দেখেছি কখনো ধরা পড়েনি। কিন্তু যেটা খুব বিপজ্জনক হতো যে এই যে ব্যাপারটি ঘটছে তার ফলে অর্থনীতিতে একটা নাজুকতা এবং ভঙ্গুরতার জন্ম দিয়েছে। তবে এটি এমনও হয়তো হতে পারে যে সেটি অর্থনৈতিক অঙ্কে ধরা পড়েনি, কিন্তু মানুষের গণবিস্ফোরণের মধ্য দিয়ে কিন্তু আসলে কোনো না কোনোভাবে সামনে এসেছে। নিশ্চয়ই। আরেকটা হচ্ছে যে এই ব্যাপারে আমি মনে করি যে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম একটা বড় ভূমিকা পালন করেছে, কারণ নানান সময় গণ অভ্যুত্থানের আগেও সংবাদ মাধ্যম, গণমাধ্যম, আমাদের যারা গবেষক অধ্যাপক যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো বারবারই সামনে আনতে চেষ্টা করেছেন, কিন্তু এটাও মনে রাখতে হবে যে নানান রকমের ঝুঁকি ছিল। আমি আপনার কাছে আসবো, আবুল কাশেম ফজলুল হক স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে একইভাবে 24-এর রাজনৈতিক পরিস্থিতিটা, মানে আপনার কাছে একটু পর্যবেক্ষণ জানতে চাই। একেবারে আমরা যদি 7 জানুয়ারির তথাকথিত নির্বাচনের কথা বলি, সেখান থেকে আজ অবধি আর একটি দিন হয়তো এই বছরের আছে, আপনার কাছে পর্যবেক্ষণ জানতে চাই। যেসব জটিলতার কথা আমরা শুনলাম সেই জটিলতা তো আছেই, তার সঙ্গে রাজনৈতিক যে অবস্থা সেটা আরও সংকটকে ঘনীভূত করেছে। রাজনৈতিক অবস্থার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে 3টা নির্বাচনের মাধ্যমে পরপর আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্র চালালেন। এই 3টা নির্বাচনের একটিকেও প্রকৃত নির্বাচন হয়েছে এই বলে আওয়ামী লীগের কিছু লোক ছাড়া, শেখ হাসিনা ছাড়া কেউই বিশ্বাস করেনি। আওয়ামী লীগের অল্প কয়েকজন এটা প্রচার করেছেন, মিডিয়াকে নানাভাবে প্রভাবিত করেছেন। তো এর ফলে নির্বাচিত সরকার, এইসব ধারণাগুলো জনগণের মধ্যে অবিশ্বাস্য হয়ে গেছে এবং এগুলোকে লোকে মনে করেছে মিথ্যা এমন একটা ব্যাপার যে একটা মিথ্যা প্রতিষ্ঠা করতে গেলে আনুষঙ্গিক আরও অনেক ব্যাপারে ক্রমাগত মিথ্যা বলতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম হয় তার মনোগ্রামে লেখা ছিল ট্রুথ শ্যাল প্রিভেইল, কিন্তু কয়েক বছর পর ওই কথাটা বাতিল করে অন্য নানান কথা আনছে এবং এরপরে আবার পরিবর্তন হয়েছে। বাংলাদেশ হওয়ার পর এটাকে করেছে শিক্ষাই আলো, মনোগ্রামে লেখা। তো এই যে ট্রুথ শ্যাল প্রিভেইল, সত্য জয়ী হবে, এটা অবশ্যম্ভাবী, সেই কথা থেকে শিক্ষাই আলো, এটা তো অনেক লাইট, মানে বেশি গভীরও না, ব্যাপ্তি আছে হয়তো, কিন্তু অগভীর কথা। ট্রুথ শ্যাল প্রিভেইল বললে ট্রুথ কথাটার নানা রকম অর্থ আছে, ফ্যাক্ট এবং ট্রুথে পার্থক্য আছে, দর্শনে অনেক বিতর্ক আছে হোয়াট ইজ ট্রুথ এই নিয়ে। তো ট্রুথের মধ্যে তথ্যগত সঠিকতা আছে, সর্বজনীন কল্যাণের কথা আছে, মানুষের মানে নৈতিক উন্নতি এবং জ্ঞান সব কিছু মিলে একটা সত্য ট্রুথ হয়, এরকম একটা ধারণা আছে। তো আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের গত 53 বছর পার হয়েছে, এই সময়ের ইতিহাস, এর মধ্যে যারা যখন ক্ষমতায় গেছেন, বেশি শক্তির অধিকারী হয়েছেন, তখনই অনেক মিথ্যা কথা রাজনৈতিক মহল থেকে, সরকারের থেকেও প্রচারিত হয়েছে। আর যে কোনোভাবেই হোক, বিরোধী কোনো পক্ষ যদি একটু শক্তিশালী হতে থাকে তখনই সরকার তাদেরকে দমন করার জন্য জেল, জুলুম ইত্যাদি নানা রকম নির্যাতনের আশ্রয় নেয়। তো এই যে আওয়ামী লীগ পরপর 3 টার্ম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বলে প্রচার করা হয়েছে,
এর মধ্যে মিথ্যা ছিল, এর মধ্যে নানান রকমের অন্যায় আয়োজন মধ্য দিয়ে এটা হয়েছে। এর ফলে আমাদের দেশে এবং বাইরেও যারা এইসব সম্পর্কে সচেতন খবর রাখেন, তারা এই 3টা নির্বাচনকেই মনে করেছেন যে দল প্রবল তারা যদৃচ্ছভাবে ইলেকশন কমিশন গঠন করে ইলেকশন কমিশনকে একটা চাপের মধ্যে রেখে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন। তো এই যে একটা মিথ্যার মধ্যে পড়েছে, এইটাই 2024 সালে এসে খুব ঘনীভূত হয়েছে। তুলনামূলকভাবে 2024 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ খুব কমই হয়েছে। কেন? যে জনসাধারণের মধ্যে রাজনীতির প্রতি, রাজনীতিবিদদের প্রতি কোনো রাজনীতির প্রতি, সম্মানবোধ তো নাই, একটা অনাস্থা, অবিশ্বাস যে রাজনীতিবিদেরা ভালো কিছু করতে পারে না। নানাভাবে কোনো কোনো মহল থেকে রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধেও সুকৌশলে দেশি বিদেশি মিডিয়া প্রচার চালিয়েছে। তো এইগুলোর দ্বারা মানুষ নানাভাবে বিভ্রান্ত হয়েছে। সর্বোপরি একটা অনাস্থা, একটা হতাশা মানুষের মধ্যে আছে। এই কারণেই 2024 সালের যে ইলেকশন জাতীয় সংসদের, এটার বিরুদ্ধে প্রতিবাদ খুব কমই হয়েছে। কিন্তু স্যার, আমরা এখন যে দ্বীপে দাঁড়িয়ে আছি, আমি যদি শব্দটিকে আসলে দ্বীপ বলি, গণ অভ্যুত্থান আসলে আগেও হয়েছে, 4-5 মাস পার হয়েছে। আপনি যে কথাটি কিছুদিন আগেও বলেছেন যে আমাদের জাতিটা নানান দিক থেকে বিশৃঙ্খল অবস্থায় পড়ে গেছে, এটি যদি আমরা 53 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এবং আপনি বলেছেন যে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই গণ অভ্যুত্থান কি আমাদের আশার আলো দেখাবে, নাকি আমরা সেই শেকল থেকে আসলে বের হতে পারবো না? আপনি কি মনে করেন? কথা হলো যে এই গণ অভ্যুত্থানের পরে যারা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে, জি, তো এই গণপরিষদে বা এই যে উপদেষ্টা পরিষদ, এর মধ্যে যারা আছেন, আমার তো যতদূর জানি একজনও প্রকৃত রাজনৈতিক ব্যক্তি নেই। যারা আছেন তাদের পরীক্ষার ফল খুব ভালো, সেই ম্যাট্রিকুলেশন থেকে এমএসসি পর্যন্ত পরীক্ষার ফল প্রত্যেকটা ভালো, এবং পরীক্ষার ফল ভালো করার ফলে তাদের অবস্থান অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার চাইতেও নানান উচ্চতর পদে তারা ছিলেন। এটাতে তাদের কৃতিত্ব আছে। কিন্তু রাজনীতির জন্য যে একটু অভিজ্ঞতা হলেও দরকার, ছাত্র রাজনীতি করলেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়, সেইগুলোর মধ্যে তো এদের একজনও ছিলেন না। কাজেই শুধু ভালো চিন্তা, বিশুদ্ধ তথ্য সংগ্রহ, এগুলোর মধ্যে রাজনৈতিক প্রকাশ সীমাবদ্ধ থাকে না। তার চাইতেও অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে হয়। নিজের অভিজ্ঞতা, অন্যদের অভিজ্ঞতাও নিজের মধ্যে নিয়ে উপলব্ধি করতে হয়। এই উপলব্ধির অভাব আছে। যে কথাটা বলা হচ্ছে যে আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে, এই মেরামত শব্দটাও তো এখানে আনা হচ্ছে, যে এর মধ্যেও একরকম কৌতুকবোধ আছে। হ্যাঁ, পুনর্গঠন করব, নতুন করে গড়ে তুলব, এই ধরনের কথা আমাদের ভাষায় ছিল। এর মধ্যে মেরামত আরও কোনো কোনো ব্যাপারে ব্যবহার করা হয়। এই ব্যবহারটার মধ্যেও এক রকমের হিউমার আছে। তো হিউমারাস কথা আর যুক্তিসঙ্গত কথা, হিউমারাস একটা বক্তব্য বলা আর যুক্তিসংক্রান্ত একটা সিদ্ধান্ত ঘোষণা করা, দুটার মধ্যে পার্থক্য আছে। তো যারা এই সরকার গঠন করেছেন তাদের জীবনে কোনো খারাপ কাজ করেছেন এর রেকর্ডও নেই, সেদিক থেকে ভালো। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যে একটা খারাপ অবস্থাকে ভালো অবস্থায় উত্তীর্ণ করার জন্য যে অভিজ্ঞতা দরকার, যে জ্ঞান দরকার, যে কর্মসূচি পরিকল্পনা, সাহসও দরকার। সাহস তো দরকারই। সাহসটার একটা ভিত্তি হলো সততা। জি, সততা না থাকলে মানুষ সাহসী হতে পারে না। দ্বিতীয় হলো যে বিষয়ে আলোচনা করছেন সেই বিষয়ে তাদের পর্যাপ্ত জ্ঞানও থাকা দরকার, তাহলে সাহসের সঙ্গে কথা বলতে পারেন। তো তাদের জ্ঞান হয়তো আছে, কিন্তু ঠিক রাজনৈতিক নেতৃত্বের অন্তর্গত যে জ্ঞান, যে অভিজ্ঞতা দরকার, এরা কেউই সেই অভিজ্ঞতা নিজের জীবন দিয়ে অর্জন তার মানে কি আমরা সংকটের মধ্যে রয়ে গেলাম কিনা স্যার? মানে সেই কথা অনুযায়ী সংকটের মধ্যে আসলে থেকে গেলাম কিনা আমরা? হ্যাঁ, সংকটের মধ্যে আছি। এবং এই কয়েক মাসের মধ্যে মানে বা 5ই আগস্টের যে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, এর মধ্য দিয়ে এখন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি। কিছু আশ্বাস আমরা পেয়েছি এবং কয়েকটা সংস্কারের কমিটি গঠন করা হয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় বা রাষ্ট্রীয় বিষয়গুলোতে। তো এই সংস্কার প্রস্তাব যদি দীর্ঘ সময় নেয় তাহলে অসুবিধা। এই প্রস্তাবগুলো অতি অল্প দিনের মধ্যে সামনে আনা উচিত। কারণ এখনকার যে আয়োজন এই উপদেষ্টা পরিষদের, সেটা হলো যে মূলত যে যে বিষয় পরিবর্তন করা দরকার
ওই নির্বাচনের জন্যে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে অনেক দিন ধরে অনেকবার ধরে যেগুলো হচ্ছে না সেরকম একটা নির্বাচন করা, এই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে যে পরিকল্পনা দরকার রাষ্ট্র পুনর্গঠনের জন্য, অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব না, একটু দীর্ঘ সময় দরকার। আর এটা প্রচারের ধরন, যেমন আমরা জানি যে 6 দফা আন্দোলন, এটার প্রচার খুব ভালোভাবে করা হয়েছিল, তখন এত প্রচার মাধ্যম ছিল না। তার মধ্যেও 6 দফা কর্মসূচি প্রথমে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি এবং তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তো তাদের দুজনের নাম দিয়ে, শেখ মুজিবের নামই মূলত তাজউদ্দিন সাহেব শেখ মুজিব এই কথা বলেই এইটা সমর্থন করে ভূমিকা লিখেছেন। তো ওই 6 দফা কিন্তু পরে আরও প্রচার করেছেন এবং খুব ঘন ঘন 6 দফা শহরে, ঢাকা শহরে, অন্যান্য শহরে তো করেছেনই, তখনকার থানা লেভেলেও, এখন যেটাকে আমরা উপজেলা বলি, সেইখান থেকেও এটা ব্যাপকভাবে প্রচার করে আসছে। ঢাকা থেকেই মুদ্রিত এটা বুকলেট আকারে। এখনকার ক্ষেত্রে বাস্তবতাটা আসলে কি স্যার? তো এই প্রচার দেখে সকলেই মনে করছে না এটা তো আওয়ামী লীগ করতে চায়, শেখ মুজিব করতে চায়, তাতে সমর্থন দিয়েছে। আর এটার মধ্যে যে বক্তব্য ছিল, সেই বক্তব্য মানে দেশের অধিকাংশ মধ্যবিত্ত মানুষের, উচ্চ মধ্যবিত্ত মানুষের সমর্থন ছিল, যারা তখন ধনী লোকের সংখ্যা কম ছিল, কিন্তু তাদেরও এটার প্রতি একটা দৃঢ় সমর্থন ছিল। এইভাবে 6 দফা আন্দোলন সাফল্যের দিকে গেছে। তা আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমার মনে হয় এর জন্য রাজনৈতিক নেতৃত্বই দরকার। আমাদের রাজনৈতিক নেতৃত্ব একেবারেই দুর্বল হয়ে গেছে। রাজনৈতিক নেতৃত্বের যে শক্তি, কিন্তু স্যার এখানে তাহলে প্রশ্ন এসে যায় যে সংস্কারের জন্য আমরা আসলে কত সময় দেব, বা রাজনৈতিক সরকার এসে তারা আসলে সংস্কার আদৌ করতে পারবে কিনা, সেই ম্যান্ডেট নিয়ে থাকবে কিনা, সেই প্রসঙ্গে আমরা আরো কথা বলবো। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডক্টর সেলিম জাহান, আপনার কাছে জানবো যে এই কথা আমাদের মুখস্থ হয়ে গেছে যে 3000 কোটি টাকার মতো খেলাপি ঋণ, কয়েক লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যারা খেলাপি তারা তো ধরাছোঁয়ার বাইরে, এবং এই শ্বেতপত্র প্রকাশ বা যেভাবে বলি না কেন, টাকা ফিরে আসার ব্যাপারে আমাদের কাছে ওইরকম আশ্বস্ত হবার মতো আসলে কিছু নেই। এই যে অনেক বড় একটি অর্থনৈতিক ক্ষতি, এর মধ্যে হয়তো কোনো দিক থেকে প্রবাসী আয় বাড়ছে বা ডলারের সংকট কিছুটা কমেছে, কিন্তু এই ধকল কাটিয়ে উঠতে কেমন সময় লাগতে পারে? এই ধকল কাটিয়ে উঠতে না পারলে নির্বাচিত সরকার যেই হোক না কেন, রাষ্ট্রকে আসলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা? দুটো প্রশ্ন আপনি করেছেন। একটা হচ্ছে যে এই ধকল কাটিয়ে উঠতে কতখানি সময় লাগবে। এটা অনেকটাই নির্ভর করছে যে এই ধকল কাটিয়ে ওঠার জন্য কি ধরনের নীতিমালা, কি ধরনের সংস্কার করা দরকার। আমার মনে হয় যে সংস্কারের কথা যখন আমরা বলি, তখন তার কিছু কিছু থাকে তাৎক্ষণিক সংস্কার, কিছু কিছু থাকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এবং তাৎক্ষণিক সংস্কারের মধ্যে আমার মনে হয় যে ব্যাংকিং খাতে যে সমস্যার কথাগুলো আপনি বললেন, তার কোনো কোনো জায়গায় একেবারে কাঠামোগত সমস্যা রয়ে গেছে। যেমন রাজনৈতিক কারণে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, বিভিন্ন গোষ্ঠী ব্যাংক স্থাপন করে সেগুলোকে ব্যক্তিগত তহবিলের মতো ব্যবহার করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের যে ধরনের খবরদারি, নজরদারি করার কথা ছিল, সেটা তারা করেনি। তো তার ফলে শুধু যদি ব্যাংকিং খাতকেই আমরা দেখি, এবং যেহেতু আপনি অর্থ পাচারের কথা বলেছেন, তাহলে পরে সেখানে তাৎক্ষণিকভাবে যে জিনিসটি ফিরিয়ে আনতে হবে, দুটো জিনিস। একটা হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলা। স্যার শৃঙ্খলার কথা বললেন, সেটা টাকা ফেরানো যাবে না, কিন্তু শৃঙ্খলাকে ফেরাতে হবে। শৃঙ্খলা এবং প্রতিষ্ঠান এবং বিধিবদ্ধ নিয়মকানুনটাতে ভেঙে ফেলা হয়েছিল। সুতরাং এই অর্থনৈতিক শৃঙ্খলাটাকে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত যেটা বিনষ্ট করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, সেটা হচ্ছে দৃশ্যমানতা এবং দায়বদ্ধতা। এবং এই দুটো যদি না যায়, এবং এটা হচ্ছে পূর্ব শর্ত কত তাড়াতাড়ি আমরা করতে পারবো, এইগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি আমাদের অর্থনৈতিক খাতে, তাহলে কিন্তু এটা দীর্ঘ সময়ে যাবে। এবং আমি মনে করি যে তাৎক্ষণিক যে সংস্কারটি প্রয়োজন,
সেখানে এই যে মূল্যবোধগুলো, অর্থনৈতিক মূল্যবোধ যেগুলো, সেগুলোকে আমাদের প্রতিষ্ঠিত করতে পারলে আস্তে আস্তে সামনে যাবে। সমস্যাটা অনেক গভীর, এবং যেটা আমি বলেছি এটা একদিনে তৈরি হয়নি, এবং সেই সমস্যাটা যেহেতু অত্যন্ত গভীর, সুতরাং এটা উত্তরণের সময় লাগবে। তো সুতরাং এই শৃঙ্খলা এবং দায়বদ্ধতা, দৃশ্যমানতা প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের উৎপাদন প্রক্রিয়ায় কিন্তু শ্লথতা এসেছে, খুব স্বাভাবিক কারণে। একটা কারণ হচ্ছে যে একটা পরিবর্তন হয়েছে, আরেকটা কারণ হচ্ছে যে অতি সম্প্রতি, যেটা হয়তো আলোচনার মধ্যে আসছে না, বিরাট একটা বন্যা হয়ে গেছে। উত্তরবঙ্গে বন্যা হয়েছে, আমাদের ডান দিকে সিলেট, ফেনী, এই সমস্ত জায়গায় বন্যা হয়েছে। যেমন শেরপুরের থেকে কিন্তু প্রচুর শাকসবজি ঢাকায় আসে, শেরপুরের পুরো অর্থনীতি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। মানে সেই প্রভাবটা এখন পড়ছে, এখন এসে পড়ছে, এবং মূল্য যে বাড়ছে, বিশেষত অনেকেই জিজ্ঞেস করছেন যে নতুন শাকসবজি, শীতের শাকসবজি আসছে বাজারে, কিন্তু দাম তো কমছে না। তো এই জন্য আমার মনে হয় যে এই যে ব্যাপারগুলো, যে এই যে মূল্যস্ফীতিকে সংস্কার করা, স্বল্পমেয়াদী সংস্কার করা, এইগুলো কিন্তু করতে হবে। এগুলো করলে পরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কতগুলো ইতিবাচক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যেমন যারা বাইরে কাজ করেন বাংলাদেশিরা, তাদের প্রেরিত অর্থের পরিমাণ সেটা বেড়েছে। আমাদের বৈদেশিক মুদ্রার যে মজুদ, সেটা 20 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমরা বলতে পারি যে ডলারের সঙ্গে টাকার যে বিনিময় হার, সেটা হয়তো একটা স্থিতিশীল জায়গায় আসবে। সুতরাং সময় নেবে, ধৈর্য ধরতে হবে, কারণ অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক পরিবর্তন একদিনে কখনো হয়নি। ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে জানতে চাই যে সংস্কার আগে না নির্বাচন আগে? প্রতিদিন আমরা আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক করছি, কিন্তু আপনি দেখবেন যে একটি রাজনৈতিক মাঠ যেহেতু নির্বাচনের দিকে প্রেশার আসলে বেশি, এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি হচ্ছে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেই। কথাবার্তাতেও অনেক আমরা বিপরীতমুখী কথা দেখছি। আজকে কালকে যেমন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল, যেটি অনেকে বলেছে যে কারো কাছে পরামর্শ না করে আসলে নেওয়া হয়েছে, এটি নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। আজকে হঠাৎ করে প্রেস সচিব বললেন যে আমরাও ঘোষণাপত্র আসলে দেব। এখানে কি আসলে অন্তর্বর্তী সরকারের সাথেও এই ছাত্রদেরও আসলে একটা দূরত্ব আসলে তৈরি হচ্ছে কিনা? এই বিচ্ছিন্নতাগুলো আমাদের যে আমরা ঐক্যের ডাক দিয়েছি বা ঐক্যের কথা বলছি, জাতীয় সংলাপ হচ্ছে, সবকিছু মিলে কি আসলে স্থিতিশীলতার দিকে যাচ্ছে নাকি আরো অস্থিরতা বাড়ছে? আপনি কি মনে করেন? এখন পর্যন্ত যতটা দেখা যাচ্ছে, আমাদের উপদেষ্টা পরিষদ থেকে যেসব কথা বলা হচ্ছে, তাতে একটা পরিপূর্ণ মত তারা কি করবেন এই সম্পর্কে আমরা পাই না। আংশিক কিছু কিছু কথা বলা হচ্ছে যেটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো তাদের কাছ থেকে আরও স্পষ্টতর কথা জনসাধারণের জানা দরকার, তাদের জানানো দরকার, তাহলে একটা জনমত গড়ে উঠবে। আর রাজনৈতিক দল বলতে যা বোঝায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার মিনিমাম স্ট্যান্ডার্ডেও এখন নাই। পাকিস্তান আমলে কিছুটা ছিল, বাংলাদেশ প্রতিষ্ঠার পর প্রথম 7-8 বছর ছিল, এমনকি মিলিটারি শাসক জিয়াউর রহমান, এরশাদ, তাদের আমলেও কিছুটা ছিল। স্যার, স্ট্যান্ডার্ড যে নাই, এটিকে আসলে নষ্ট করা হয়েছে। নষ্ট করা হয়েছে এক নম্বর নিজেদের ভিতরকার লোভ, তারপরে কি বলে ওই ঈর্ষা, মানে পরশ্রী কাতরতা, মানে নিজেরাও ধ্বংস হয়েছে অনেকটা। কারণে নিজেরা এটা অনেকখানি তৈরি করেছেন। আর পশ্চিমা বড় শক্তিগুলো আমাদের দুর্বলতাগুলোকে, আমাদের জাতীয় দুর্বলতাগুলিকে তাদের সাথে তাদের আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করেছে। এই যে একটা কথা, এটা তো 1980-র দশকের শেষ দিকেই এসেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক চরিত্র নিকৃষ্ট বলে বাইরে থেকে অরাজনৈতিক নির্দলীয় নিরপেক্ষ লোকদের দিয়ে ইলেকশন করে তারপরে এই যে দুষ্ট প্রকৃতির রাজনীতি, এটা যদি মানে আবার আসে, অবস্থার উন্নতি হয় না, হবে না। কিন্তু স্যার, এটি একটা বাস্তবতাও ছিল, মানে এমনি এমনি তো আসলে আসেনি। মানে এটি একটি বাস্তবতাও তো আসলে ছিল, যে বাস্তবতা তো তৈরিও করা হয়, মানবীয় বাস্তবতা। এটা ঠিক প্রাকৃতিক নিয়মে চলে না। মানুষের ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, তার মধ্যকার ভালো বৈশিষ্ট্য এবং মন্দ বৈশিষ্ট্য, এইগুলোর নানা রকম মানে সংগঠনের, পুনর্গঠনের ইত্যাদির মাধ্যমে এটা মানে গঠিত হয়। তো সেই ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের অবশ্যই বড় রকমের দুর্বলতা আছে। আর
এর বাইরে থেকে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক কিংবা আন্তর্জাতিক অর্থ তহবিল তারাও কিন্তু কখনো কখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব বড় রকমের মানে চাপ সৃষ্টি করে, কিছু প্রকাশ্যে অনেকটা অপ্রকাশ্যে। কিন্তু স্যার এই বাস্তবতায় আমাদের কৌশলগুলো কি নির্ধারণ করা দরকার বলে আপনি মনে করেন রাজনৈতিক? প্রথম কথা সদিচ্ছা। এই সদিচ্ছা কথাটার কোনো বিকল্প নেই। এটা ঠিক যে সদিচ্ছার সঙ্গেও অসৎ ইচ্ছাও থাকবে, নির্মূল করে দেওয়া যাবে না। কারণ মানুষের সত্তার স্বরূপ সন্ধান করলে দেখা যায় যে মানুষ ভালো করতে চায়, আবার নিজের স্বার্থে হীন কাজও করতে চায়। যারা ধর্মপ্রবর্তক, যারা যথার্থ বড় নেতা হিসেবে স্বীকৃত, তাদের জীবন যতটা জানা যায় সূক্ষ্মভাবে দেখলেও দেখা যাবে তাদের অনেক গুণের সঙ্গে ত্রুটি বিচ্যুতিও ছিল। মানুষ কেউই সম্পূর্ণ নির্ভুল নিখুঁত ত্রুটি বিচ্যুতি মানে সদিচ্ছা যদি থাকে স্যার, আরো কৌশলগুলো কি কি হতে পারে, আর কি কি করা যেতে পারে? মানে এখানে তো মূল নৈতিক বিষয়গুলো বিবেচনায় নিতে হবে, রাজনীতিবিদদের রাজনীতির মধ্যে গ্রহণ করতে হবে, জনসাধারণের মধ্যে প্রচার করে। এই যে ইংরেজদের একটা কথা, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এই কথাটা গ্রেট ব্রিটেনের লোকদের নিজেদের মধ্যেকার কথা। বাইরে যখন তাকা যায় তারা উপনিবেশ স্থাপন করে, অনেক কিছু করে যেগুলো অন্যায়, যেগুলোতে সদিচ্ছার অভাব আছে, কিন্তু তাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের কিন্তু একরকম সততা আছে। এবং অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সেই জন্য আছে যে লিভ অ্যান্ড লেট আদার্স লিভ, এটাও তো একটা ইংলিশ প্রভাব। টু নো অল ইজ টু, মানে সবকিছু জানলে সবকিছুই মাফ করে দিতে হয়। সেই সদিচ্ছা পরিবেশ কি বাস্তবতা কি দেখতে পাচ্ছেন স্যার? কি এই বাস্তবতা, এই চিন্তা, এই আবেগ আমাদের দেশে নাই। কিন্তু স্যার আমরা কি তাহলে মহাত্মা গান্ধী সংকটেই পড়ে থাকবো, আপনি কি মনে করেন? আচ্ছা, এই যে মহাত্মা গান্ধী নেংটি পরা একটা লোক, যার চেহারা ছবি কোনোটাই ইমপ্রেসিভ নয়, তারপরেও তিনি যে ইয়ং ইন্ডিয়া নামে পত্রিকার সম্পাদনা করতেন, কিছু কিছু লিখতেন, এগুলো কিন্তু মানুষের মনকে বিরাটভাবে প্রভাবিত করেছে। জওহরলাল নেহরুরা এগুলো চাইতেন না, জিন্না সাহেবেরাও এই ধরনের কথা চাইতেন না, কিন্তু গান্ধীর এমন একটা বৈশিষ্ট্য ছিল যে তাকে বাপুজি বলে জওহরলাল নেহরু এবং কংগ্রেসের নেতা। কিন্তু স্যার রাজনৈতিক প্রজ্ঞা না মানে কম থাকার পরেও আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে কিন্তু এক ধরনের আশান্বিত হবার ব্যাপার কিন্তু আমরা আবার দেখছি আর কি। আচ্ছা, আশান্বিত হতে হলে জনমানুষকে আরও জাগাতে হবে এবং একটু সময় নিয়ে, এই যে স্বল্প মেয়াদি, দীর্ঘমেয়াদী নানা রকম পরিকল্পনার কথা বললেন, সেই ধরনের পরিকল্পনা দরকার এবং সেগুলোর মর্মেও সদিচ্ছা থাকা দরকার। তো এইগুলোর দিকে তো কেউ যাচ্ছেন না। স্যার আমি আপনার কাছে আসবো, ডক্টর সেলিম জাহান আপনার কাছে জানবো যে 25 সাল বুঝতেই পারছেন যে একটা অস্থিরতার সময়। এখানে ক্রয়াদেশ বাতিল হওয়ার কথা আমরা যেমন দেখছি, মানুষের বিনিয়োগের ব্যাপারে এক ধরনের অনীহা দেখছি। এর মধ্যে কিন্তু বিশ্বের অনেকগুলো প্রেক্ষাপট আছে, বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, কারণ এখানে যুদ্ধের জায়গাগুলো, অঞ্চলগুলো আসলে বাড়ছে। তো বাইরের আমেরিকার সঙ্গে যেহেতু সারা পৃথিবীর বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে জড়িয়ে, অন্তর্মুখী প্রবণতা আসলে এই ট্রাম্পের মাধ্যমে আমরা পরিলক্ষিত হচ্ছে। সব মিলে বাংলাদেশ কতটা সামাল দেবার অবস্থায় থাকবে, এবং 25 সাল যদি অত্যন্ত অস্থিরতার বছর হয় তাহলে আমরা আরও পিছিয়ে পড়বো কিনা? আমার মনে হয় যে কথাটা আপনি বললেন সেখান থেকে শুরু করি, যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, আমরা বৈশ্বিক ব্যবস্থার একটা অংশ। সুতরাং বিশ্বে যে ব্যাপারগুলো ঘটবে সেটা বাংলাদেশকে প্রভাবিত করবে। যেমন এখনই আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে বিশ্বের যে প্রবৃদ্ধির হার 2025-এ সেটা খুব উচ্চ হবে না, কারণ চীনের ক্ষেত্রেই হয়তো সেটা 6% মতো হবে, এবং বিশ্বের প্রবৃদ্ধি কিন্তু টেনে নিয়ে যায় চীনে। তো সুতরাং প্রবৃদ্ধি যদি কম হয় বিশ্বে, তাহলে পরে সেটা আমাদের রপ্তানির উপরে একটা প্রভাব ফেলবে, আমাদের যে প্রবাসে আমরা যে সমস্ত শ্রমিক যারা যান তাদের উপরে একটা প্রভাব ফেলবে। দ্বিতীয়ত যুদ্ধ চলছে নানান জায়গায়, আমরা এর মধ্যেই আগে দেখেছি যে ইউক্রেনের যুদ্ধের সময় আমাদের আমদানি, আমাদের রপ্তানি ব্যাহত হয়েছে। যদিও সেই ইউক্রেন যুদ্ধকে বেঁচেও আসলে অনেক লুটপাটও আসলে হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু আবার যেহেতু বললেন 2025, মানে ইউক্রেনের যুদ্ধে থেকে উত্তরণ করতে আমাদের সময় লেগেছে, তাই না? তো এখন যদি আজকে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইনে ক্রমাগতভাবে যে অস্থিরতা আছে, বিশেষ করে আমেরিকার যে নতুন যে রাষ্ট্রপ্রধান হবেন তার যে দৃষ্টিভঙ্গি, দর্শন এবং তার যে নীতিমালা, সেটা
বাংলাদেশের উপরে প্রভাব ফেলবে। কিন্তু এই কথার মানে এই নয় যে আমাদের যা করণীয় বা আমরা যেটা করতে পারবো বা আমাদের যে ব্যর্থতা তার সব দায়ভাগ বৈশ্বিক, সেটা কিন্তু নয়, অবশ্যই নয়। এবং সেটা আমরা আমাদের অর্থনীতির মধ্যে কতটা করতে পারবো, আমরা কিভাবে উত্তরণ ঘটাবো, সেটা অনেকটা আমাদের উপরে নির্ভর করছে। আমরা যদি এখন বলি যে বাংলাদেশের অর্থনীতিতে নানান রকম সমস্যা হচ্ছে, যেটা আমরা বলেছি যে মূল্যস্ফীতির সমস্যা আছে, শ্লথ প্রবৃদ্ধির সমস্যা আছে, জনগণের দারিদ্র্য বেড়ে যাচ্ছে, কারণ এর মধ্যে বেরিয়েছে যে মূল্যস্ফীতির জন্য ৭৮ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। গ্রামাঞ্চলে মানুষ ভাতের উপর নির্ভরশীল, মাছ বা আমিষ এটা গ্রহণ করার মতো তাদের অবস্থা নেই। তো সুতরাং এই ক্ষেত্রে 2025-এ যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো একেবারে প্রাথমিক ব্যবস্থা। এটা অর্থনীতিতে একটা গতিময়তা সৃষ্টি করতে পারবে না, এবং অর্থনীতিতে যদি গতিময়তা সৃষ্টি না করা যায়, প্রবৃদ্ধির ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে, এবং মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সম্পৃক্ত করে যেখানে কর্মনিয়োজনের ব্যাপারটিও আসবে, তাহলে পরে কিন্তু 2025-এ আজকের যে সমস্যার কথা আমরা বলছি 2024-এর একেবারে শেষ মাথায় এসে, সেটা কিন্তু করা যাবে না। আরেকটা কথা মাথায় রাখা দরকার, 2025 একটা উত্তরণের বছর। কোন অর্থে উত্তরণ? একটা হচ্ছে যে 2024 থেকে উত্তরণ, আরেকটা হচ্ছে 2026। কারণ 2026-এ বলা হচ্ছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম মানের দেশে যাবে, এবং তখন যখন বাংলাদেশ সেখানে যাবে, এটা আমাদের জন্য মর্যাদার, গৌরবের, সেটা নিশ্চিতভাবে সত্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার কিছু নেতিবাচক দিক আছে। আজকে আমরা যে অনুদান পাচ্ছি স্বল্পোন্নত দেশ হিসেবে, আমরা কিন্তু তখন সেই অনুদান পাবো না, আমাদেরকে ঋণ গ্রহণ করতে হবে বিশ্বের আর্থিক বাজার থেকে। আমরা আজকে যে সমস্ত শুল্ক সুবিধে পাচ্ছি আমাদের রপ্তানির জন্য, পোশাক রপ্তানির জন্য, সেই শুল্ক সুবিধা কিন্তু আর থাকবে না। আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে ভিয়েতনামের সঙ্গে, ক্যাম্বোডিয়ার সঙ্গে। ইতিমধ্যেই বলা হচ্ছে যে আগামী বছর ভিয়েতনামের যে পোশাক শিল্পের রপ্তানি, সেটা বাংলাদেশকে ছাড়িয়ে মানে আরেকটি বড় সংকট অপেক্ষা করছে আমাদের জন্য নিশ্চয়ই, এবং তার জন্য 2025-এ তৈরি হতে হবে। যেমন 2026-এ যখন আমাদের এই যে উত্তরণের কথা আসবে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে, তার জন্য আমরা প্রস্তুত কিনা, তার জন্য মানে সেই প্রস্তুতির থেকে তো এই 2025 তো সব থেকে অস্থিরতার বছর। মানে আমরা চারিদিক থেকে আসলে যেটি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে মানে খুব মোটা দাগে খুব আশ্বাস দেবার মতো কিছু আসলে আপনি বলতে পারছেন না আর কি। না, এই আশ্বাস দেওয়ার মতো আমি বলতে পারছি, কারণ আশ্বাস দেওয়ার মতো বলতে পারছি এই কারণে যে সমস্যা আছে, কিন্তু সমাধানেরও নানান রকমের পথ আছে। আজকে সমস্যা থেকে উত্তরণের জন্য স্বল্প মেয়াদে আমরা মেরামতের কাজ করছি, কিন্তু মেরামতটা তো হচ্ছে খুব স্বল্প মেয়াদী। আমরা মেরামত করি যখন সেটার শেকড়ে আমরা কোনো পরিবর্তন না তৈরি করতে চাই, কিন্তু সংস্কার কিন্তু অনেক গভীর, তার মর্মার্থ এটা আমরা শেকড়, কাঠামো এটা পরিবর্তন করতে চাই। সুতরাং স্বল্প মেয়াদের সংস্কার পেরিয়ে 2025-এ আমরা যদি মধ্যমেয়াদের কতগুলো বিষয়ের উপরে দেখি, যেমন আমাদের প্রবৃদ্ধি আমরা কি করে বাড়াতে পারি, আমাদের কর্মনিয়োজন কি করে বাড়াতে পারি, এবং কর্মনিয়োজনের ক্ষেত্রে সৃজনশীল, সৃষ্টিশীল চিন্তা থাকতে হবে, কারণ প্রথাগতভাবে কর্মনিয়োজন বাড়লে এখানে চলবে না। আমরা বাইরের যে সমস্ত দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক আর্থিক সম্পর্ক আছে, সেই সম্পর্কে আমরা পুনর্নির্মাণ কি করে করতে পারি, এই ব্যাপারগুলো কিন্তু আসবে, এবং এটা করতে পারলে আমি আশাবাদী সম্ভব, আস্তে আস্তে এটা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন প্রকাশ। আবুল কাশেম ফজলুল হক স্যার, আপনার কাছে আবারও জানতে চাই, আপনি সদিচ্ছার কথাটি খুবই জোরে সোরে বলছেন, মানে যেটি আসলে অনেক কিছু বদলে দিতে পারে, কিন্তু সদিচ্ছা কিন্তু আমরা উপদেষ্টা পরিষদের মধ্য থেকে কিন্তু আমরা দেখছি, মানে তাদের চেষ্টাটি আসলে আছে, কিন্তু সেই সদিচ্ছার সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য পোষণ না করে, তাহলে কি আসলে এটি কতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? তখন আসলে কি রাজনৈতিক দলগুলোর এবং রাজনৈতিক নেতৃত্বের সহায়তা ছাড়া সংস্কারের দিকে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। কিছু দূর কাজ করতে গেলেই রাজনীতিবিদেরা
সামাজিক আন্দোলন তৈরি করে গোটা ব্যাপারটাকে এবং ঘুরে ফিরে কিন্তু তারা নির্বাচনের কথা বলছেন, কেউ হয়তো একটু শব্দ চয়নে এদিক সেদিক করছেন, কিন্তু ঘুরে ফিরে তাদের বক্তব্য কিন্তু নির্বাচন দিতে হবে, সংস্কারের বিষয়ে তাদের আসলে আগ্রহ কম। যদি এই সংস্কারের এই সুযোগ যদি কাজে লাগাতে না পারে, তাহলে কি আমরা কি আবার সেই পেছন দিকে যাব কিনা? একটা ঐতিহাসিক কালের জন্য আমরা পিছিয়ে পড়ব। জি, সেই ঐতিহাসিক কাল 5 বছর, 10 বছর, 20 বছরও হতে পারে, আবার নতুন সুযোগ তৈরি করতে। এরকম একটা ট্রানজিশনের মধ্যে, ক্রান্তিকালের মধ্যে আমরা আছি। স্যার এখানে আমি একটু সম্পূরক প্রশ্ন একটু জানতে চাই, যে যে সংলাপ কয়েকদিন ধরে হলো, 2 দিন ধরে, সেখানে একটি বিষয় ঘুরে ফিরে আসছিল যে পরিবারতন্ত্র বা ব্যক্তিতন্ত্র থেকে বের হওয়ার ব্যাপারে তরুণদের একটি আগ্রহের কথা শোনা যাচ্ছিল, মানে সেটিকেও আপনি কিভাবে দেখেন? পরিবারতান্ত্রিক যে অবস্থা, যে ঘটনাগুলো ঘটছে, এইগুলোকে যদি মেনে নেয় কোনো রাজনৈতিক দল, নেতা, তাদের মুখে গণতন্ত্র কথাটা মানায় না, শোভা পায় না। এই পরিবারতন্ত্র সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। ইউরোপে এবং আমাদের দেশেও গণতন্ত্র সম্পর্কে যেসব আলোচনা হয়েছে, তারা সবসময় এই যে নানান তন্ত্র, স্বার্থবাদী, এগুলোর বিরোধিতা করেছেন। অবশ্যই তার মধ্যে বংশানুক্রমিক উত্তরাধিকার এবং পরিবারতন্ত্র আছে। কাজে আমাদের দেশের পরিবারতন্ত্রকে রাজনৈতিক নেতারা বা যারা রাজনৈতিক সমস্যার সমাধান চান, তাদের গ্রহণ করা উচিত না, প্রতিবাদ করা উচিত, বন্ধ করার আয়োজন করা উচিত। এখন কথা হলো যে আমরা যে সংকটে আছি তা থেকে উত্তরণের উপায় কী? উত্তরণের জন্য এখন যে উপদেষ্টা পরিষদ যারা আছেন, তারা তাদের তো গোটা ফর্মুলাটা স্পষ্ট করে বলছেন না বটে। এটা বলার জন্য বড়জোর আর 3 মাস সময় নিতে পারেন, সর্বোচ্চ বেশি সময় দিলে এরপরে তো অন্যরকম ডামাডোল তৈরি হবে। রাজনৈতিক দলগুলো পরিস্থিতি, যেমন আজকের কথা যদি স্যার বলি, যে চলে যেতে পারে। আজকেই যে ঘোষণাপত্রের বিষয়টি, তারা যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের ঘোষণাপত্র দেখে তারা মতামত দিলেন, বরং এই কথাটি তো তারা ছাত্ররা বলার আগেও তো তারা নিজেরা বলতে পারতেন। এটিও একটি সংকট কিনা? কারণ এটা একটা অন্তর্বিরোধ ডেফিনেটলি। জি, মানে এই গোটা প্রক্রিয়া যারা সৃষ্টি করেছেন, এই গণ অভ্যুত্থান ইত্যাদি ঘটনা ঘটিয়েছেন। কিন্তু স্যার এই যে ছাত্রদের থেকে যে বিচ্ছিন্নতাটা তৈরি হচ্ছে, ছাত্রদের পেছন থেকে রাজনৈতিক দলগুলো সরে যাচ্ছে, কারণ তারা তো একা আসলে শক্তি না। এবং আজকের এটিতে একটি স্পষ্ট বার্তা আছে যে এখান থেকে অন্তর্বর্তী সরকারের সাথেও একটি বিরোধের একটি ছাপ আসলে আমরা দেখলাম। তো যাদের মাধ্যমে এই আন্দোলন, যারা আসলে এই আশার আলো আমাদেরকে দেখাচ্ছিল, তারা যদি কোণঠাসা হয়ে যায়, আপনি কি যে সংকটের কথা বলছিলেন 20 বছর 25 বছর, সেদিকে আমরা আসলে যাচ্ছি কিনা? সেটা কাটবে না। কাটবে না। যারা এই আন্দোলনটা করেছে, প্রধানত কিছু ছাত্র নেতা, এইটাও আমাদের বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে ছাত্র সংগঠনগুলো যা কাজ করছে, তাতে ছাত্রলীগ কোনোটাতেই নেই, কোথাও নেই, কোথাও নেই। ছাত্র দল কোনোটাতে নেই, ছাত্র ইউনিয়ন কোনোটাতে নেই, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, এইগুলো কোনোটাতে নেই। এর বাইরে সাধারণ ছাত্ররা নানান নামে এই আন্দোলনগুলো করেছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন আছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যাদের 7টা কলেজ, এইগুলোকে আলাদা করে নেওয়ার যে দাবি, এগুলো তো খুব যুক্তিসঙ্গত দাবি। এই যে 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিল, সেগুলো আবার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করেছে। এটা খুব ভুল সিদ্ধান্ত ছিল, কারণ নিজের শক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলতে পারে না বলেই এই জাতীয় বিশ্ববিদ্যালয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে থেকে এগুলোকে মুক্ত করতে চেয়েছে। কিন্তু সেই ব্যাপারটাই আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সঙ্গে মিটিং করে ভাইস চ্যান্সেলরের মানে কি বলে সমর্থন আপনি বলছেন স্যার বাদ দিয়ে এটা করেছেন। এইটা তো ক্ষতির কারণ হয়েছে বিরাট। মানে সংলাপের মধ্যে আসলে আসতেই হবে বা রাজনৈতিক জোটটা করতে হবে, নতুবা সম্ভব নয়। সংলাপের মধ্যে না থাকার মানেই হলো শক্তি প্রয়োগ করে সংঘর্ষের মাধ্যমে দাবি আদায় করা। সেটা কল্যাণকর হয় না শেষ পর্যন্ত কারোর জন্য। স্যার আমি আপনার কাছে আসবো। আমি খুব সংক্ষেপে ডক্টর সেলিম জাহান আপনার কাছে জানতে চাই যে একটি হত্যার বিচার যেভাবে মানুষ দেখতে চায় বা প্রত্যাশা করে, অর্থনৈতিক লুটপাটের বিচার কিন্তু মানুষ ওইভাবে প্রত্যাশা করে না, কারণ এটি তো আসলে দেখা যায় না, এটি একটা অদৃশ্য আসলে বিষয়। মানে এগুলোর সত্যিকার অর্থে বিচার যদি না হয়, মানে এই সংস্কার আপনি যতই কাঠামো পরিবর্তন করেন, এগুলোকে আসলে বন্ধ করা সম্ভব কিনা, বা এগুলো যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনি হয়তো আবার অনেক মেকানিজম দিয়ে রাষ্ট্রকে এক জায়গাতে দাঁড় করালেন, আরেকজন এসে যদি আবার সেটি খেয়ে ফেলে, তাহলে লাভটা কি হবে? যেটা আপনি বলেছেন যে
সব অপরাধেরই বিচার হওয়া দরকার। বটে। সেটা রাজনৈতিক অপরাধ হতে পারে, সামাজিক অপরাধ হতে পারে এবং অর্থনৈতিক অপরাধও হতে পারে। লুটতরাজ এবং জনগণের আস্থা নষ্ট করা, জনগণের সম্পদ লুট করা, সেটা একটা মারাত্মক রকমের অপরাধ। কারণ এখানে কিন্তু সেই সম্পদগুলো যেটা আমরা বলছি জনগণের সম্পদ, এটা কিন্তু একটা আমানত বটে। এবং সেই আমানত যদি আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নেই কিন্তু স্যার। না, কিন্তু এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। কারণ আমার মনে হয় যে আলোচনা, শ্বেতপত্রটিও করেছেন বিভিন্ন জায়গা থেকে, হয়তো তথ্য নিয়ে করেছেন, এটার মেকানিজমের মধ্যে অনেক ধরনের দুর্বলতা ছিল, কিন্তু আপনি যতটুকু পেয়েছেন সেটি আপনি ওভারঅল গ্রস আকারে বলছেন, কিন্তু স্পেসিফিক ভাবে কে করেছে, কারা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই আলোচনাটা কিন্তু একদম ম্রিয়মান হয়ে গেছে। আমার মনে হয় যে এটা হচ্ছে এই কারণে যে অর্থনীতিবিদেরা এবং যারা এই সংখ্যা নিয়ে কাজ করেন তারা সংখ্যার যে চাকচিক্য সেটার উপরে গুরুত্ব দেন। জি, 7,000 কোটি, 10,000 কোটি, কিন্তু যারা করলো যে প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এখন যেমন আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকে কোন প্রক্রিয়ার মাধ্যমে গভীর রাত্রে কি ষড়যন্ত্র করে এগুলো হয়েছে, এদেরকে বিচারের আওতায় আনতে, মানে বিচার আনাটা একটি বড় কাজ হবে সংস্কারের ক্ষেত্রে নিশ্চয়ই। কারণ এটা যদি না করা হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি এই জাতীয় দায়বদ্ধতা রাখতে পারবেন। স্যার, আমি একেবারে শেষ 1 থেকে 1.5 মিনিট সময় পাবো, আপনার কাছে আরো একটু জানতে চাই যে সদিচ্ছা বা ঐক্য এসবের বাইরেও আমাদের মোটা দাগে কি করণীয় এখন এই বাস্তবতায় দাঁড়িয়ে? যে সংবাদ আমরা শেখ হাসিনার পদত্যাগের পর থেকে পত্রপত্রিকায় মিডিয়াতে পাচ্ছি, তাতে আমার কাছে একটা ব্যাপার মনে হয় যে এই যে পুলিশ প্রধান ছিলেন বেনজির আহমদ এবং তার আগেকার আরও 3-4 জন আইজিপি, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, তারা যে মানে সম্পত্তি করেছেন বিরাট তাদের ক্ষমতা মানে প্রয়োগ করে, এইটার দ্রুত বিচারের জন্যে নতুন আইন দরকার। প্রথম চেষ্টা করতে হবে তারা যে অগাধ সম্পত্তি অর্জন করেছে এর কতটা তাদের পরিবারে সরকার অনুমোদন করবে। সবটা অনুমোদন করার কোনো সুযোগ নাই, অন্তত ন্যায় অন্যায় বিচার করলে। তো যেটা অনুমোদন করবে না সেই অর্থ, সেই সম্পদ, এটা তো রাষ্ট্রীয় খাতে, ন্যাশনাল, জাতীয় ট্রেজারিতে দিয়ে দেওয়া দরকার। বটে। স্যার, আমি একটু রাজনৈতিক বিষয়ে জানতে চাই। তারপরে তাদের অপরাধের বিচার করো। কিন্তু বাংলাদেশের আইন কানুন এবং বিচার ব্যবস্থা যেমন, তাতে এই গতানুগতিক ধারায় এটা হবে না। অতীতেও আমরা দেখেছি অনেক ঘটনা সময় পার হয়ে যাওয়ার পরে হয় এটা চাপা পড়েছে অথবা কোনোভাবে টাকা পয়সা দিয়ে এগুলো সমাধান করেছে। আমি 30 সেকেন্ডে শুধু জানতে চাই, শুধু ইয়েস নো ভেরি গুড এর মতো আসলে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করে যাচ্ছেন, সহযোগিতা কম পাচ্ছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে, মানে এটি কি এই অবস্থায় থেকে যাবে নাকি আমাদের আরো কিছু করণীয় আছে, অন্য কোনো মেকানিজম আছে? এখন অধ্যাপক ওই যে ইউনূস সাহেব যে কাজ করছেন আর একটু দ্রুত গতিতে কাজ করতে হবে। তা না হলে যেসব রাজনৈতিক দল আছে তারা আবার জনগণকে নিয়ে আন্দোলন করার সুযোগ নেবেন, এবং আন্দোলন করার সুযোগ নিলে সেখানে তো কোনো কিছুই আসলে টিকবে না, যত সংস্কারের কথা আসলে এগোতে পারবেন না। তাদের কম্প্রোমাইজ করে অথবা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো আমরা পারলাম না, এই কথা বলে বিদায় নিতে হবে। স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাদের অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। 2024-এর কথা আসলে বলছিলাম, কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে 2025। এই 25 সালই আসলে বলে দেবে রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে আমরা কতটা দাঁড়াতে পারবো। কিন্তু বারবার ঘুরে ফিরে যে বিষয়টি আসছে, রাজনৈতিক ঐক্য যদি না হয়, আমরা যত সুন্দর সুন্দর কথাই আসলে বলি না কেন, যত ধরনের সংস্কারের কথা বলি না কেন, সেটি যদি কোনো না কোনোভাবে যদি দীর্ঘমেয়াদী না হয় এবং এটির প্রতি যদি রাজনৈতিক নেতৃবৃন্দের যদি আস্থা, বিশ্বাস এবং সহযোগিতার মানসিকতা না থাকে, আমরা মনে হয় আবারও যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারের দিকে আবারও ধাবিত হব। সেই সংকট মোকাবেলা করতে আবারও কোনো একটা গণ অভ্যুত্থান হয়তো হবে, কিন্তু বাংলাদেশের চিত্র বদলে যাবে কিনা সেটি আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারছি না। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।